বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সাথে দুজন স্পেশাল মানুষ রয়েছেন। দেবজ্যোতি দা, মুভি ওয়াব দেবজ্যোতি থেকে দেবজ্যোতি দা এবং তুহিনস রিভিউ থেকে তুহিনকে আমরা পেয়েছি। সরি, তুহিনস রিভিউলজি, তাই তো এখন নতুন চ্যানেল? তুহিন রিভিউলজি। তুহিন রিভিউলজি চ্যানেলের থেকে আমরা তুহিনকে পেয়েছি। তো আজকে হঠাৎ করে আমাদের লাইভে আসা, তো আমাদের মনে হলো যে আমরা গ্রুপে বিভিন্ন সময় ডিসকাশন করি সিনেমা নিয়ে, তো আমাদের মনে হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমার থেকেও খুব খারাপ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি একটুখানি বলবো যে দুজনকে বলবো একটু মিউট করে রাখতে মাইকটা, যখন কথা বলবে তারা তখন চালায়, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, যাই হোক, তো আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি, কারণ আমরা জানি যে কলকাতায় এই মুহূর্তে আর.জি. কর মেডিকেল কলেজে যে পরিস্থিতি হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আমরা প্রতিবাদ করছি দোষীদের শাস্তি হোক, এবং আমাদের সত্যি মন মানসিকতা ভালো নেই এই পরিস্থিতিতে সিনেমা নিয়ে কথা বলা বা একটা বড় ধরনের একটা কোনো ভিডিও তৈরি করার। তবুও আমাদের মনে হয়েছে আমরা তো সিনেমা ভালোবাসি বা সিনেমা নিয়ে আমাদের আলোচনা করতে ভালো লাগে। তো কোথাও গিয়ে এর প্রভাব হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে পড়ছে। এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে এই নিয়ে। আমরা প্রতিবাদ করছি বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এগুলোকে বিভিন্নভাবে তারা কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছে। তবে একটা সিনেমার সাথে তো শুধুমাত্র একজন ডিরেক্টর বা অভিনেতা যুক্ত থাকেন না, প্রচুর মানুষ তার সাথে যুক্ত থাকেন আরকি। তো সেটা কি ক্ষতি নয়? তো এই মুহূর্তে আমরা জানি যে বাংলায় ২ টো ছবি রিলিজ করেছে, 'বাবলি' এবং 'পদাতিক'। তো দুটো ছবির কিন্তু এই মুহূর্তে বাংলা সিনেমার যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু ভালো নয়। আমরা আজকে দেবজয়ী দাকে পেয়ে গেছি, তুহিনকে পেয়েছি। প্রত্যয় এবং সৌভিক তো উপস্থিত হতে পারেনি বিশেষ কারণে। তো ১ম এই আমি দেবজয়ী দার কাছে যাব। দেবুদা, তোমার কি মনে হয় যে বাংলা সিনেমার ক্ষেত্রে এই মুহূর্তে এই যে ডাউনফল, এটা কি আরজিকর কাণ্ড মানুষের রেগে থাকার কোনো একটি কারণ? নাকি আমরা জানি যে 'স্ত্রী টু' র মতো বড় একটি ছবি এসছে, তার প্রভাবে বাংলা সিনেমা কোথাও ঘাটতি হচ্ছে? আমি দেবুদার কাছে আগে না যাব। হ্যাঁ, প্রথমে আমি বলে দিই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, ইটস আ কালেকটিভ ট্রমা, এবং যারা দোষী তারা যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পাক, এটা বলে আমি আমার প্রথম কথাটা শুরু করব না, একদমই নয়। আরজি কর ঘটনাটায় আমরা যেটা দেখেছি সেটা একটা মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ, যেটা খুবই হেলদি একটা জিনিস। আমাদের ডেমোক্রেসিতে এটাই হওয়া উচিত। বাট না, আরজি করের ঘটনার জন্য বাংলার বক্স অফিস পড়ে যাচ্ছে না। এই ন্যারেটিভটা তৈরি হওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলা যে ফিল্ম ইন্ডাস্ট্রি, এটার একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে, এন্ড দ্যাট ইজ দ্য স্ক্রেপ গোটিং কালচার। আমরা নিজেদের দোষ দেখবো না, আমরা স্ক্রেপ গোট খুঁজবো। কখনো বাংলা সিনেমা, বাংলা দর্শক পাশে দাঁড়ায় না, কখনো গিয়ে বাইরের সিনেমা হল নিয়ে নিচ্ছে, আমরা হল পাচ্ছি না। এখন আরজি কর, ইটস দ্য ফান্ডামেন্টাল স্ক্রেপ গোটিং নেচার। আমি কয়েনের উল্টো সাইডটাও বলছি। আরজি কর কাণ্ডে মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিশাল রকমের একটা, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটা উত্তাল হয়েছে। এটা দিয়ে কি আমরা এক্সপেক্ট করবো যে বাংলা ফুটবল হঠাৎ করে রিভাইভ করে যাবে? একদমই নয়। এটা একটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ, যেটা হওয়াটা অবশ্যই 100% দরকার। বাট এটা নয়, মানে একটা সোসাইটির ফ্যাব্রিক এই দিয়ে চেঞ্জ হয়। মানুষ বাংলা সিনেমা দেখে না, তার হাজার একটা কারণ আছে, এবং সেই হাজার একটা কারণ বহু বছর ধরে চলছে। একটা ইনসিডেন্টের জন্য, আবারও সেটা যতই ভয়াবহ হোক, সেটা কিন্তু একটা সোসাইটাল ফ্যাব্রিক চেঞ্জ করে দিতে পারে। ঠিক যেরকম ফুটবল রিভাইভ হয়ে যাবে না, ঠিক সেরকম বাংলা সিনেমাও কিন্তু এর জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না। তো না, এটা একদমই কারণ। তাহলে তুমি বলতে চাইছো যে কোনোভাবেই মানে এই যে প্রতিবাদ, এটা বাংলা সিনেমার প্রভাব ফেলছে না, বরং এই মুহূর্তে চলছে না বলে মানুষের বেশি দৃষ্টি আকর্ষণ করছে যে বাংলা সিনেমা কখনোই এক্স্যাক্টলি। সেরকম বিজনেস করে না। তোমার কথা হলো যে আমি বাংলা একটা সিনেমা। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা ছোটবেলায় জানিস তো একটা কথা বলতাম, যে ধর ধর যখন কম নাম্বার পেলাম, হয়তো পড়াশোনা ছিল না, প্রিপারেশন ভালো ছিল না, আর হয়তো নাম্বার কম পেলাম, আমরা বলতাম এই স্যার বউয়ের সাথে ঝগড়া করে না খাতা দেখেছে, এই জন্য নাম্বার কম দেখি। দিস ইজ দ্য এক্সাক্ট সেম থিং। আমরা নিজেদের দিকে দেখছি না, এখন একটা ইনসিডেন্ট যেহেতু একটা কোইনসাইড পড়ে গেছে, আমরা তো বলছি হ্যাঁ ওটার জন্য চলছে। বাংলা সিনেমা কোন দিন চলে? একদমই, একদমই। আমি দেবুদার কাছে আবার ফিরে আসবো। আমি তুহিনের কাছে যাব। তুহিন, দেবজ্যোতিদা যেটা বললো তার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি অবভিয়াসলি তোমার পয়েন্ট অফ ভিউ রাখো যে এই মুহূর্তে বাংলা সিনেমা চলছে না, তার পেছনে কি উদ্দেশ্যপ্রণীতভাবে যে আরজিকর কাণ্ড রয়েছে, না হিন্দি কোনো বলিউড সিনেমার প্রভাব রয়েছে? তোমার কি মনে হয়? তোমার মতামতটা। দেখো, একটা মেন যে ঘটনাটা হচ্ছে যে
অন্তত যেটা আমি যেটা দেখলাম রিপোর্টটা ন্যাশনাল মাল্টিপ্লেক্সের থেকে কিন্তু কালেকশন করেছে 3 to 15 কোটি 15 লক্ষ টাকা এক সপ্তাহে। এবার জায়গা থেকে যদি 15 কোটি 15 লক্ষ টাকা কালেকশন যদি করে, মানুষে কি তাহলে কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কিন্তু তাহলে হলে যাচ্ছে সিনেমাটা দেখতে। এবার বাংলায় সমস্যাটা হয়ে গেছে, বাংলায় যেটা আগেও যেই সমস্যাটা ছিল যে যেটা ইউথ যেই অডিয়েন্সটা আছে সেটা অডিয়েন্সকে ক্যাটারি করছে না বাংলা সিনেমাগুলো। এবার যার ফলে কি হচ্ছে, ওই 40 50 60 এরকম টাইপের যারা অডিয়েন্স আছে তারা অ্যাকচুয়ালি বাংলা সিনেমা দেখতে আসে। দেবুদা যেটা কথাটা বললো যে দেখো আরজি করের যে কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ডটা সত্যি কথা বলতে একটা নিন্দনীয়। আমি চাই যে এই মামলার তাড়াতাড়ি করে শুনানি হোক এবং যে একদম তাকে যেন মানে একদম বাজে শাস্তি দেওয়া হোক, এটা চাই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আরজি করের কাণ্ডটা কিছুটা এফেক্ট তো পড়েছে অবশ্যই, এবার সেটা যে হিউজ একটা এফেক্ট পড়েছে এটা আমি বলতে পারবো না, কিছুটা পড়েছে। এবার দেবুদা যে কথাটা বলেছে তখন যে আমাদের এখানটায় যে আজকে একটা জিনিস হচ্ছে না, যে একটা সিনেমা চলছে না, কিছু না কিছুর ঘাড়ে একটা চাপিয়ে দেয়, অডিয়েন্স যাইছে না বা মানুষ বাংলা সিনেমা এখন দেখতে পছন্দ করছে না, এটা ইউথ অডিয়েন্স এর জন্য সিনেমা নয়, এগুলো তো বরাবর করেই এসছে। এবার যার ফলে কি হচ্ছে, আজকে স্ত্রী টু বলে কোনো কথা না, আজকে স্ত্রী টু এর জায়গায় যদি অন্য কোনো সিনেমা যদি থাকতো তো আজকে সেই অবস্থাটাই হতো যতটা আজকে বাবলি বা পদাতিকের ক্ষেত্রে হয়েছে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমরা দেবুদা এবং তুহিনের কাছে শুনলাম। এবার আমার যে প্রশ্ন, এই মন্তব্যটা ধরেই, আচ্ছা আমরা জানি যে এখানে একজন বড় নায়ক রয়েছেন, বা একজন নায়ক নয়, প্রচুর বড় বড় নায়ক রয়েছেন, তারা বিভিন্ন সময় এই ঘটনার জেরে তারা বিভিন্ন রকমের মন্তব্য রেখেছেন, তাদের একটা পয়েন্ট অফ ভিউ রেখেছেন, তাদের স্ট্যান্ড যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে, অবভিয়াসলি রয়েছে। তো এগুলো কি তাদের আগামী ছবির ক্ষেত্রে কোনোভাবে প্রভাব ফেলতে পারে দেবুদা? দেখ, আমাদের ভারতীয় সিনেমায় একটা খুব বড় জিনিস হচ্ছে ন্যারেটিভ, ঠিক আছে? একটা একজন সেলিব্রিটি, দেখ আমরা একজন সেলিব্রিটিকে তাকে ব্যক্তিগত পরিসরে চিনি না। আমরা জানি না সেই মানুষটা কিরকম, সে তার ফ্যামিলির সাথে কিরকম, সে কি চিন্তা ভাবনা করছে। আমরা তাকে ততটুকুই দেখতে পাই যতটা আমাদের পাবলিক অ্যাপিয়ারেন্সে আসছে, এবং সেখান থেকেই একটা মানুষকে সারাউন্ড করে ন্যারেটিভ তৈরি হয়। তো ন্যারেটিভ যদি নেগেটিভ হয়ে যায়, যে সুপারস্টারের কথা তুই বললি, সেখানে কিন্তু বক্স অফিসে এফেক্ট করবে। কারণ আমাদের ভারতীয় অডিয়েন্সটা ভীষণভাবে আবেগপ্রবণ। They are not driven by content, they are driven by the narrative behind the content. তুই দেখ, পাঠান যখন এলো 2023 সালে, তখন কি ন্যারেটিভ ছিল, যে বলিউড উঠে যাবে, বলিউড উঠে যাবে, সাউথ সব দখল করে দেবে, শাহরুখ খান ও 30 বছর ধরে সুপারস্টার, সে আসছে। এটা কিন্তু পাঠান, পাঠান কিন্তু খুব একটা ভালো সিনেমা না, হিউজ ব্যবসা করছে। এটাও কিন্তু তাই, এটার উল্টো দিকের ন্যারেটিভ হতে পারে। ধর আমি নাম করেই বলছি, ধর কাঙ্গানা রানাওয়াত। আজকে কাঙ্গানা রানাওয়াতের সব একটা সিনেমা তার কোনো বক্স অফিস নেই। কেন নেই? কারণ তার এই যে কনস্ট্যান্সি, তার কন্ট্রোভার্সির জন্য তার পুরো যে ন্যারেটিভটা হয়ে গেছে, পাবলিক পারসেপশনটা পুরো নেগেটিভ হয়ে গেছে। তো হ্যাঁ, সেটা যদি হয় আমাদের দেশের অডিয়েন্স যেরকম, সেক্ষেত্রে যদি পুরোপুরি নেগেটিভ হয়ে যায় তাহলে বক্স অফিসে একটু না অনেকটাই আছে। বেশ, আমি তুহিনের কাছে যাবো। তুহিন, তোমার মতামত অবভিয়াসলি জানাও যে যে বড় স্টাররা তারা বিভিন্ন সময় মতামত রাখছে, বিপক্ষে হতে পারে, পক্ষে হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, অরাজনৈতিক ক্ষেত্রে হতে পারে। এগুলো তাদের আগামীতে যে ছবিগুলো আসবে, পুজোতে আসুক, ক্রিসমাসে আসুক, সেগুলোতে কোনোভাবে প্রভাব ফেলতে পারে, নাকি দর্শক এগুলো কোনোদিন মনে রাখেন না, বা বেশি সময় তাদের মাথায় এগুলো থাকে না? তোমার কি মনে হয়? দেখো, মেন যে ঘটনাটা হচ্ছে যে আমাদের এই বাংলার যারা স্টারেরা আছে বা অন্যান্য যারা শিল্পীরা আছে, তাদের মেন যে সমস্যাটা হয় হচ্ছে এরা না মানে রাজনীতির সাথে সাথে এদের যে কেরিয়ারটা যেখান থেকে এরা শুরু করেছিল সিনেমা বা অ্যাক্টিং, তারা ওই দুটোকেই একসাথে ব্যালেন্স করে চলতে চায়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, ছোটবেলায় কথা শুনতাম মায়ের কাছে যে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না কখনো, তোমাকে যে কোনো একটা নৌকা দিয়েই পা দিয়ে চলতে হবে। এবার আমাদের এখানটায় যেহেতু দু নৌকায় পা দিয়ে চলছে, এবার যার ফলে কি হচ্ছে যে এখানটায় মানুষের একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে সেই মানুষটা হয়তো যাকে আমরা সিনেমাতে বড় পর্দায় একটা হিরো হিসেবে দেখছি বা খেলার মাঠে কিছু দেখছি, সে পরবর্তীকালে একটা কথা রাখবে বা কথা বলবে যেটা একদম মানে ন্যায়সঙ্গত কথা হবে। কিন্তু সেটা যখন হচ্ছে না, মানুষের পারসেপশনের উল্টে গিয়ে যখন তারা কথা বলছে, তখন তারা সেই মানুষটার প্রতি ক্ষেপে যাচ্ছে।
এবার স্বাভাবিকভাবে তাদের সিনেমার উপর কিন্তু সেটা এফেক্ট কিন্তু পড়ছে। আজকে আমি এখন এখানটায় বসে বলে দিতে পারবো না যে পুজোর সময় সিনেমা চলবে কি চলবে না, কারণ দেখো আমি তো যদি বলেই দিতে পারি তাহলে আমি ভগবান হয়েই যেতাম। আমি একটা আন্দাজ দিতে পারি যে মানুষের এখন যা মানে যেই মেন্টালিটিটা চলছে, যে মানুষ এখন প্রত্যেকটা শিল্পীর উপর যেভাবে ক্ষিপ্ত আছে, কিছুটা হলেও এফেক্ট পড়বে। এবার পুরোপুরি 100% এফেক্ট পড়বে কি পড়বে না সেটা আমি বলতে পারবো না, কারণ দেখো আজকে যদি সাউথের দিকে যদি তাকাও, যে সাউথের তো বড় স্টার থালাপতি বিজয়, সে যখন নিজের পার্টি অ্যানাউন্সমেন্ট করছে, সে বলে যে আমি দ্য গোট বলে যে সিনেমাটা আসবে ওর পরে একটা সিনেমা করব, করার পর আমি পুরোপুরি সিনেমার থেকে সন্ন্যাস নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পর আমি পলিটিক্সে ঢুকে যাবো। এটা সাউথেররা করছে, সাউথের অ্যাক্টররা করছে। কামাল হাসানের মতন একটা, সে যখন পলিটিক্সে প্রপার ভাবে চলে গেছিল, সে মাঝখানে সিনেমা করা বন্ধ করে দিয়েছিল। এবার এখানকার যা স্টারেরা আছে, এটা অ্যাকচুয়ালি যাদের কেরিয়ার চলছে না এখানটায় সিনেমাতে, তারা এখন অন্যদিকে চলে যাচ্ছে বা পলিটিক্স এর দিকে। না হলে তারা কি করছে, দু নৌকায় পা দিয়ে চলছে। এই কারণে এদের কি বলতো, এদের মানে কথাবার্তার মধ্যে যেই জিনিসগুলো হচ্ছে, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে এই কথাবার্তাগুলো বাইরে বেরিয়ে আসছে, পরবর্তীকালে এটা সিনেমাতে এফেক্ট করছে। কিন্তু আমি একটা কথা মনে করি, যে যাকে আমরা রিয়েল লাইফে হিরো দেখছি, সে যে রিয়েল লাইফের হিরো হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, এটা নাও হতে পারে। এটাই হচ্ছে কথা। আজকে যেখানটা আমরা যাকে ভিলেন হিসাবে দেখছি সিনেমাতে, সে অ্যাকচুয়ালি তো খুব একদম। ভালো মানুষ বেরালো। হ্যাঁ, এই উদাহরণ জিনিসগুলো রয়েছে। মানুষের পার্থক্যটা বুঝতে হবে, আর কিছুই না। এটাই হ্যাঁ, ছিল খুব বলা। ভালো একটা মন্তব্য করলো তুহিন। তুহিনের আমি উত্তর ধরে একটা প্রশ্ন রাখবো তোমার দুজনের কাছেই। যে আমরা বারবার করে বলি যে একজন শিল্পী সে অভিনেতা হতে পারে, সে সাহিত্যিক হতে পারে, সে পেইন্টার হতে পারে, যে কেউ হতে পারে। সে কেন রাজনীতি করবে? বা সে যদি রাজনীতিতে যায় তার যে ফ্যান ক্লাব আছে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে কি আমি এটা ধরে নেব যে একজন শিল্পী কোনোভাবেই রাজনীতিতে জয়েন করতে পারেন না, বা তার কোনো রাজনৈতিক মতামত থাকতে পারে না, বা সে চিরদিন নিরপেক্ষ থাকবে? এটা কি আমরা ধরে নেব? দেবুদা কি বলছে? দেখ, শিল্পের সাথে রাজনীতির সম্পর্ক হবে রামদে বাসন্তীর মতো, শিল্পের সাথে রাজনীতির সম্পর্ক হবে দ্য গ্রেট ডিক্টেটরের মতো, চার্লি চ্যাপলিনের। রাজনীতির সাথে শিল্পের যেটা পার্থক্য, সেটা হচ্ছে শিল্প মানুষকে এম্পাওয়ার করে। রাজনীতি কি, রাজনীতি একটা ফান্ডামেন্টালি একটা ডিভিসিভ জিনিস, তোমাকে মানুষকে ভাগ করতে হবে। শিল্প জিনিসটা মানুষকে এম্পাওয়ার করার জন্য। আজকে ধর তুই যে কোনো বড় লেখকের লেখা তুলে নে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তুলে নে, তার লেখাগুলো তো ভীষণ ভাবেই রাজনৈতিক, তাই না? আজকে রামদে বাসন্তীর মতো সিনেমা যখন তৈরি হচ্ছে, আজকে গরম হাওয়ার মতো সিনেমা যখন তৈরি হচ্ছে, আজকে আমি অত দূরেও যাচ্ছি না, আজকে ধর আমাদের অনিক দত্তের একটা সিনেমা এসেছিল কয়েক বছর আগে, বরুণ বাবুর বন্ধু, প্রচন্ড হ্যাঁ, রাজনৈতিক খুব সিনেমা। ভালো ছিল। খুব ভালো ছিল। এই একটা শিল্পের সাথে একটা রাজনীতির সম্পর্ক হবে এরকম। শিল্পের মাধ্যমে তোমার একটা সাধারণ মানুষের তো সবসময় সেই প্ল্যাটফর্মটা থাকে না, যেটা সমাজে কি খারাপ হচ্ছে, রাজনীতিতে যে খামতিগুলো আছে, শিল্প সেই ভয়েসটা হয়ে উঠবে। শিল্প হবে, শিল্পের সাথে রাজনীতি হবে গ্রেট ডিক্টেটরের মতো, রামদে বাসন্তীর মতো, বরুণ বাবুর বন্ধুর মতো। শিল্পীরা যদি রাজনীতিতে ঢুকে যায় তাদের ব্যক্তিগত স্বার্থে, যেটা কিন্তু খুব সুন্দর করে হাইলাইট করলো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। শিল্পের সাথে রাজনীতির একমাত্র সহাবস্থান হতে পারে যদি শিল্প সাধারণ মানুষের যেটা প্ল্যাটফর্মটা পাচ্ছে না সেটাকে মানুষ এম্পাওয়ার করে। তা না হলে শিল্পের সাথে আমাদের স্টেটে যেটা হয়ে গেছে, শিল্পীরা সুবিধাবাদী হয়ে গেছে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। শিল্পীরা রাজনীতিতে জয়েন করে এম্পাওয়ার করার জন্য না, তাদের নিজের সুবিধা, এটাই ফান্ডামেন্টাল প্রবলেম। আচ্ছা, মানুষ যদি ভাবেন যে আমরা কোনো রাজনৈতিক ক্ষেত্র নিয়ে বলছি, তা কিন্তু নয়। দেবজ্যোতিদা, তুহিন এবং আমরা তিনজনেই এখানে যখন এই প্ল্যাটফর্মে কথা বলছি, আমরা অরাজনৈতিকভাবে কথা বলার চেষ্টা করছি। এবং মেন যে বিষয়টা, আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমরা আমাদের মেন জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে বাংলা সিনেমা লাভবান হয়, আর কিছুই না। আমি তুহিনের কাছে যাব। তুহিন, দেবুদা তো অবভিয়াসলি অনেকটা বলে ফেললো বিষয় সম্পর্কে। তোমার কি মতামত তুমি দাও, তোমার কথা আমরা শুনবো। শিল্প হচ্ছে, দাঁড়া, শিল্পটা দেখো, আমি একটা বলেছে, রাজনীতি শিল্পের একটা ভাষা হওয়া উচিত, যে একটা সিনেমার মধ্যে বা একটা পেইন্টিং এর মধ্যে, তুমি লেখালেখির মধ্যে, ধরো কবিতা লিখছো বা গল্প লিখছো, যা খুশি লিখছো, তার মধ্যে কতটা তুমি রাজনীতিটাকে দেখাতে পারছো, যে সোসাইটিতে কিভাবে তারা বিলং করছে, আজকে তারা তারা সোসাইটির জন্য কি করছে না করছে, সেটা তুমি লেখার ভাষায় বা সিনেমার পর্দায়
বা তুমি ক্যানভাসের রং তুলির মাধ্যমে তুমি সেটা দেখাতে পারো। আজকে আমাদের যেটা মাঝখানে জওয়ান বেরানোর পরপরই যে কন্ট্রোভার্সিটা হলো জিতকে নিয়ে, যে বাংলায় কেন রাজনীতিমূলক সিনেমা হচ্ছে না। এবার এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আজকে জওয়ানকে দেখতে চাই, জওয়ানের ডিরেক্টর হচ্ছে সাউথের ডিরেক্টর। এবার বলিউডেও তো সেইভাবে রাজনৈতিক কোনো সিনেমা তৈরি হচ্ছে না, যে যেটা মানে সমাজে ঘটছে সেই জিনিসটাকে সাধারণ মানুষের ঘটনা তুলে ধরছে না বড় পর্দায়। যেটা সালিম জাভেদ করতো অ্যাংরি ইয়াং ম্যানের টাইমে, যখন অমিতাভ বচ্চনকে নিয়ে করতো, তখন ওই সাধারণ মানুষের গলে উঠে এসছে বারংবার। কিন্তু সাউথের দিকে তাকাও, সাউথে কিন্তু বরাবর এই প্যাটার্নেই সিনেমা হয়েছে, যে সাধারণ মানুষের কথাই কিন্তু তারা বলেছে। এটা আমাদের বাংলায় বা বলিউডে সেটা করে না, এবং অনেক সময় হয় কি সেটা আটকে যায়, অনেক সময় চলতে দেয় না। সরকার বলে একটা সিনেমা আছে যেটাতে থালাপতি বিজয় আছে, ওই টাইমে কিন্তু তামিলনাড়ুর যে সিএম ছিল, সেই টাইমে কিন্তু ওই সিনেমাটাকে পুরোপুরি ভাবে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু ফ্যান্সরা বলেছিল, এবং তার সাথে সাথে ফ্যান্সদের সাথে সাথে তোমার সাধারণ জনগণও মুখ তুলেছিল যে এই সিনেমাটা কেন আটকে দেওয়া হবে। আজকে তো আমাদের এখানটা হয়েই যাচ্ছে পলিটিক্যাল সিনেমা, সেই সিনেমাগুলো কেন আটকে দেওয়া হবে। পরবর্তীকালে ওই সিনেমাটা হলে রিলিজ করে, সেটা একটা ব্যবসা সফলও হয়। কিন্তু এটাও ভাবতে হবে যে আমাদের বাংলায় যে কেন রাজনীতি নিয়ে সিনেমা হচ্ছে না, এবং সিনেমা হতে হবে এমনই যেটা পুরোপুরি অন দা ফেস যেন না চলে আসে। সেটা একটা মানে যেরকম অনিক দত্ত করে, যে একটা গল্প বলছি, একটা কমেডির গল্প বলছি বা একটা ভূতের গল্প বলছি, তার ইনার লেয়ারে একটা পলিটিক্যাল সাবজেক্ট আমি তুলে আনছি। এইভাবে কিন্তু রাজনীতির গল্প বলা যেতে পারে সিনেমার মধ্যে। এটাই আমার বক্তব্য। খুব ভালো বললে। তুহিন, দেবুদা দুজনকে আমরা পেয়েছি, সুন্দর একটা আলোচনা চলছে। আমি তুহিনের কথা ধরেই আবার বলবো। আম, রাজনৈতিক ময়দানে আমরা বারবার করে দেখেছি যে যে দল থাকে আমাদের স্টেটে হতে পারে বা আমাদের সেন্ট্রালে হতে পারে, তারা চেষ্টা করে তাদের কেন্দ্রিক আর কি, মানে তারা যে ঘটনাগুলো তাদের সময় ঘটেছে বা তারা যে ভালো কাজগুলো করেছে সেগুলোর উপর ভিত্তি করে কোনো একটা ছবি তৈরি করতে, আমরা যেটাকে খুব সাধারণ ভাষায় বলি প্রোপাগান্ডা ছবি, ঠিক আছে? প্রোপাগান্ডা ফিল্ম যেগুলোকে বলে, আমাদের হিন্দিতেও তৈরি হয়েছে, বাংলাতেও মাঝে মধ্যে হয়। তো এই সিনেমাগুলো কিন্তু এক শ্রেণীর দর্শক প্রচন্ড পরিমাণে খান, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ছবিগুলো কিন্তু খুব ভয়াবহ। নাকি এই ছবিগুলো কোথাও গিয়ে ইন্ডাস্ট্রিকে আরো এক ধাপ আগিয়ে দেয়? আমি দেবুদার কাছে যাব, তার মন্তব্য শুনবো। প্রোপাগান্ডা ছবিতে তার কি মতামত বেশি শুনবো। প্রপাগান্ডা সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভয়াবহ কিনা জানি না, বাট ইট ইজ ডেঞ্জারাস টু আর্ট। কারণ আপনি আর্ট, যেটা আমি বারবার করে বলি, শিল্প মানুষের ভয়েস হবে। শিল্প যদি অমুক রঙের পার্টির ভয়েস হওয়া শুরু করে, তাহলে ইন্ডাস্ট্রি সেগুলো হয়তো ব্যবসা সফল হতে পারে, সেগুলো টাকা আনতে পারে। ইট ইজ ডেঞ্জারাস টু আর্ট। কারণ আমরা বারবার করে, শিল্প জিনিসটা হচ্ছে মানুষের এক্সপ্রেশন, তাই না? আমরা যেটা এক্সপ্রেস করতে পারছি না, সেটা একজন কবি তার কবিতা লিখে বলবেন, একজন ঔপন্যাসিক তার উপন্যাস লিখে বলবেন, একজন ফিল্ম ডাইরেক্টর তার সিনেমায় বলবেন, তাই না? তো প্রপাগান্ডা সিনেমা, ইট ইজ ডেঞ্জারাস টু আর্ট অ্যাজ আ ফর্ম। সেটা ব্যবসা সফল কিছু কিছু প্রপাগান্ডা সিনেমা হয়েছে, আমরা দেখেছি। সেগুলোর পেছনে কি কারণ ছিল সেগুলোও আমরা জানি, বাট ইট ইজ ডেঞ্জারাস টু দ্য আর্ট। আমি তুহিনের কাছে যাব। তুহিন, আমি চাইবো যে কেউ যেন কোনো ছবির নাম আলাদা করে না বলে। ছবির নাম না করে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, মেন ঘটনাটা হচ্ছে যে যেটা দেবুদা বললো, যে এখানে সত্যিকারের যে একটা সাধারণ মানুষের এটা কার থেকে আওয়াজটা আসছে। দেবুদা একটু আওয়াজটা মিউট করো। দেখো, মেন যে ঘটনাটা হচ্ছে যে দেবুদা যে ঘটনাটা বললো, যে শিল্পটা হচ্ছে যে একজন মানুষের ভয়েস, যে শিল্পী সে সাধারণ মানুষের ভয়েসটা নিজের কাজের মাধ্যমে তুলে ধরছে। এবার প্রপাগান্ডা সিনেমা হলে সত্যি এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ, কিন্তু এটাও দেখতে হবে যে ইতিহাসও সাক্ষী আছে যে প্রপাগান্ডা সিনেমা কিন্তু হয়েছে। সে হিটলারের আমলে হোক বা অন্যান্য যে কোনো রাজার, এমনকি তোমার নেপোলিয়ানের আমলে বিভিন্ন আঁকার মাধ্যমে, মানে পেইন্টিং এর মাধ্যমেও কিন্তু সেসব প্রপাগান্ডা ছবি কিন্তু উঠে এসছে। এবার এটাও একটা না একটা জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে এটাও একটা হিস্ট্রি আছে এখান, মানে প্রপাগান্ডা বেসড কাজপত্র, সে সিনেমা হোক, আঁকা হোক, যাই হোক না কেন, প্রপাগান্ডা জিনিসটা চলে এসছে। এবার এটা ঠিক যে এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ, এটাই বক্তব্য।
যাক, আমরা একদম শেষ পর্যায়ে বলবো, কারণ আমাদের ছোট্ট লাইভ, আমরা খুব অল্প অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় মূল্যবান আলোচনা হলো, খুব বড় করে তো লাভ নেই। লাস্ট আমি প্রশ্ন রাখবো যে, আমরা খারাপ দিকটা বললাম যে বাংলা সিনেমা হয়তো সেরকম বিজনেস করছে না, বাংলা সিনেমা হয়তো সেরকম লোক দেখতে যাচ্ছে না। তবে কোথাও গিয়ে কিন্তু মানে আমাদের বাংলার অডিয়েন্স কিন্তু কমে যাননি। কারণ তাহলে কিন্তু 'স্ত্রী টু' র মতো একটা সিনেমা আমাদের বাংলা থেকে এত টাকা ইনকাম করতে পারত না। বা এর আগেও আমরা যে 'গদর 2' বলি, 'জওয়ান পাঠান' বলি, সেই সিনেমাগুলোও কিন্তু সালমান খানের সিনেমা বলি, এগুলো এত টাকা এখান থেকে ইনকাম করা তাদের পক্ষে সম্ভব হতো না। অর্থাৎ অডিয়েন্স আছে, আমাদের অডিয়েন্সকে নিয়ে আসতে হবে, তারা যাতে বাংলা ইন্ডাস্ট্রিতে বিতস্ত না হয়, সেই বিষয়টা ভাবা কিন্তু একান্ত প্রয়োজন। আমি শেষ টিপস চাইবো দেবজিৎদার থেকে এবং তুহিনের থেকে, শেষ টিপস একদম। কি করা উচিত এবং কি করা উচিত না? একদম ছোট করে ২-৩ টে লাইনে তোমরা বলো, যাতে বাংলা সিনেমা এই খরা কাটিয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি। দেখ, আমি একটা কথা বলবো, আমরা না রংলি বাংলার অডিয়েন্সকে দোষ দিই। যখন সেই রকম ভালো সিনেমা হয়েছে যেটা কালচারকে রিফ্লেক্ট করেছে বাংলার, সেগুলো কিন্তু ভালো চলেছে। অপরাজিত খুব ভালো চলেছে, বল্লভপুরের রূপকথা খুব ভালো চলেছে, রক্তবীজ খুব ভালো চলেছে। রক্তবীজ সেই টাইপের সিনেমাও না, বাট ইট রিফ্লেক্টেড আ রিয়েল ইনসিডেন্ট। দর্শককে দোষ দিয়ে লাভ নেই। তুমি ভালো কন্টেন্ট বানাও, দর্শক যাবে। লোকের দেখ, সিনেমা দেখাটা একটা রিক্রিয়েশনাল কাজ। আর এমনি বাঙালিরা বাই ইটস নেচার আমরা কালচারালি ইনক্লাইন, আমরা শিল্পানুরাগী, তাই না? তো ভালো কন্টেন্ট বানালে, এই যে ধর আগের বছর জওয়ান 50 কোটি টাকা না 45 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যবসা করি, তা আকাশ থেকে পড়েনি, তাই না? লোকের ভালো লেগেছে, লোকে গেছে। তো কন্টেন্ট ভালো বানাতে হবে, মানে এটার একটাই সলিউশন। কন্টেন্ট ভালো বানালে লোকে অবশ্যই যাবে, এবং গেছে। যে সিনেমাগুলোর নাম বললাম, গেছেও কি। তুহিন, তোমার থেকে লাস্ট ধাপে শুনে নেবো আমরা। দেখো, মেইন যে ঘটনাটা হচ্ছে কন্টেন্ট অলওয়েজ কিং, ঠিক আছে? এবার বাংলায় যেই টাইপের কাজ হচ্ছে বেশিরভাগই তো ফ্যামিলি ড্রামা হচ্ছে, কিন্তু উইন্ডোজ এটা যেহেতু বুঝতে পেরে গেছে বলে যে রক্তবীজ আগের বছর হলো, এবার তারা কি করছে যে তারা ফ্যামিলি ড্রামার অডিয়েন্সকেও তুলে আনছে এবং তার সাথে সাথে ইউথ যেটা কানেক্ট করতে পারে, যে থ্রিলার হোক বা অ্যাকশন হোক, যেটা বহুরূপীর ক্ষেত্রেও হবে, যে ওখানটায় একটা ব্যাংক হাইস্টও আছে, তার সাথে সাথে অ্যাকশনও থাকবে। এবার এই যে এই জিনিসগুলো যে উইন্ডোজ করছে, এই টাইপের যে একটা ফ্যামিলি অডিয়েন্সকেও ক্যাটার করবো, একটা ইউথ অডিয়েন্সকেও ক্যাটার করবো, এই টাইপ সিনেমা যদি বাংলায় হয়, আর তার থেকেও বড় কথা বাংলা কালচার যদি সিনেমার মধ্যে উঠে আসে, যে এখনকার কমার্শিয়াল সিনেমার মধ্যে কি হচ্ছে যে বাংলার কালচার কিন্তু উঠে আসছে না। আজকে কমার্শিয়াল সিনেমাতে আমরা মেনলি কি দেখতে পাচ্ছি, যে একটা সাউথের ছাপ ছাপ কিন্তু থাকছে। এবার অন্যদিকে যদি আমরা তাকাই, যখন এই 90s এর দিকে, যখন ওই শত্রু ফত্রু ওই টাইপের, বা লেট 80s এর দিকে যখন বেরাচ্ছিল এই টাইপের সিনেমা, রণক্ষেত্র, তখন কি হচ্ছে, বা এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, এই টাইপের সিনেমা যখন হচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে বাংলার কথা কিন্তু বলছে সিনেমাগুলো। আজকে সালিম জাভেদ কেন সালিম জাভেদ হয়ে উঠতে পেরেছিল, সে একটা গল্প দেখাচ্ছে সাধারণ মানুষের, যে সাধারণ মানুষ কি কি ক্রাইসিসে ভুগছে, সেই জিনিসগুলো তুলে ধরছে। আজকে কমার্শিয়াল সিনেমাও যদি হয়, সেইগুলোর মধ্যেও কিন্তু এই সাধারণ মানুষের ক্রাইসিস যদি না উঠে আসে, একটা কমার্শিয়াল সিনেমা কখনো বক্স অফিসে সফল হতে পারে না। এটা এক গেল। আর যেগুলো আরবান অডিয়েন্সের জন্য তৈরি হচ্ছে, যারা ইউথরা, আরবান অডিয়েন্স যারা আছে, মুখ ফিরিয়ে নিয়েছে অনেকটা, যারা সিনেমা দেখতে যাচ্ছে বড় মানে হিন্দি বা সাউথের, কিন্তু বাংলা সিনেমা দেখছে না, তাহলে কিন্তু তাদের এমন কিছু আইডিয়া নিয়ে আসতে হবে যে তারা তাদের যে স্টেডি অডিয়েন্সটা আছে, ফ্যামিলি অডিয়েন্স, তাদেরকেও ক্যাটার করতে পারি, এবং তার সাথে সাথে তার কিছু নতুনত্ব নিয়ে এসে ইউথ অডিয়েন্সকেও ক্যাটার করতে পারি। এই করলে বাংলা সিনেমা চলবে, আইদার চলবে না, যেরকম অবস্থায় আছে সেরকমই চলতে থাকবে। ধন্যবাদ তুহিন আর দেবজ্যোতি দাকে আমার চ্যানেলে আসার জন্য এবং অবভিয়াসলি এতটা সময় দেওয়ার জন্য। আর আমরা শেষবার অবভিয়াসলি বলছি, আরজিকর মামলা যে চলছে, তদন্ত চলছে, তাড়াতাড়ি শেষ হোক, দোষীরা শাস্তি পাক, আমরা সবাই চাই। এবং আমরা আবার আগের জীবনে ফিরে যাই এবং সুস্থভাবে সিনেমা নিয়ে যেন একটা কালচার আমরা আবার করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় হিন্দ।